Assalamu alaikum warahmatullah. Welcome to my channel English for HSC students. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে যারা ন্যারেশন খুব ভয় পাও এবং ন্যারেশন বুঝতে তোমাদের কাছে খুবই কঠিন লাগে। আজকে আমি এই ভিডিওতে ন্যারেশন কি এবং সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে ধাপে ধাপে পরবর্তীতে প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো নিয়েও আলোচনা করব। আমার এই ভিডিওটি দেখলে তোমাদের কাছে ন্যারেশনের যে বিষয়টি আছে সেটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে প্যাসেজ ন্যারেশন পর্যন্ত সকল রুলসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে ন্যারেশন এর রুলসগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা করেছি। যারা এই পুরোটা আলোচনা মনোযোগ সহকারে শুনবে তাদের জন্য ন্যারেশন খুবই সহজ মনে হবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। প্রথমেই আমি শুরু করব একদম বেসিক এবং কমন রুলসগুলো দিয়ে, তারপর সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো আলোচনা করব, তারপর প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো আলোচনা করব। প্রথমে আমরা জানি যে ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে উক্তি, অর্থাৎ বক্তার বক্তব্যকে বা বক্তা যা বলেন তাই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। আমরা কখনো কখনো নিজের কোনো কথা বা অন্যের কোনো কথা তুলে ধরি, তখন হুবহু যেই কথাটা আমরা তুলে ধরি সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এবং যখন আমরা অন্যের কোনো বক্তব্য নিজের মতো করে তুলে ধরি তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা যদি একটি এক্সাম্পল দেখি ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনের, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ধারণা। হি সেড টু মি আই অ্যাম ইল। হি সেড টু মি আই অ্যাম ইল। সে আমাকে বলেছিল আমি অসুস্থ। আমি অসুস্থ এই কথাটি হুবহু প্রকাশ করছে, তাই এটি ইনভার্টেড কমার ভিতরে। ঠিক আছে, আমরা যখন কোনো উক্তি বা কারো সম্পর্কে কিছু বলি বা নিজের সম্পর্কেই কিছু বলি, যা উপস্থাপন করি তার যখন হুবহু উপস্থাপন করি সেই কথাটি, তখন সেটা ডিরেক্ট ন্যারেশন। আর যখন নিজের মতো করে বলি, হুবহু প্রকাশ করি না, তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড একজন ব্যক্তি যা বলেছিল তাই প্রকাশ করছি, আর ইনডিরেক্ট ন্যারেশনে নিজের মতো করে প্রকাশ করছি। এখন চলো, ন্যারেশনে সেন্টেন্সে দুইটা অংশ থাকে। প্রথম অংশকে বলে রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকে, অর্থাৎ যে অংশটি আমরা হুবহু প্রকাশ করছি, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ন্যারেশন পরিবর্তন করতে হলে যে সকল বিষয় পরিবর্তন করতে হবে সেগুলো আমরা জেনে নিই। প্রথমেই হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স আমরা জানি অর্থের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেই 5 প্রকার সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। সেই সেন্টেন্সগুলো কি কি দেখি আমরা। 5 টাইপস অফ সেন্টেন্সেস। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাধারণ বর্ণনামূলক বাক্যগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যখন কেউ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে মানুষ তার অনুরোধ, তারপর হচ্ছে উপদেশ
আদেশ ইত্যাদি প্রকাশ করে, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ মানুষের ইমোশনাল আউটবার্স্ট, অত্যাধিক আনন্দ, দুঃখ, বিস্ময়, এই ধরনের সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। নাম্বার 5, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যেখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় এমন বাক্য। তারপর কি বিষয় পরিবর্তন করতে হবে? নাম্বার 2, পার্সন চেঞ্জ করতে হয়। ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্টে যাব, তখন ডিরেক্টে যে পার্সনটি আছে সেটা আমরা ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়। তারপর হচ্ছে টেন্স পরিবর্তন করতে হয়, মডাল অক্সিলারিজ পরিবর্তন করতে হয়, সাম ওয়ার্ডস, আরও কিছু শব্দ আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আসলে সেগুলো চেঞ্জ করতে হয়। নাম্বার 2 থেকে নাম্বার 5 পর্যন্ত যে বিষয়গুলো চেঞ্জ করতে হয় সেগুলো হচ্ছে কমন চেঞ্জ বা বেসিক নিয়ম, যেগুলো যেই ধরনের সেন্টেন্সই হোক না কেন, অ্যাসার্টিভই হোক, ইন্টারোগেটিভই হোক আর ইম্পারেটিভই হোক, এই বেসিক রুলসগুলো বা পরিবর্তনগুলো করতে হয়। বিশেষ দ্রষ্টব্য এই যে রিপোর্টেড স্পিচে যদি কোনো কিছু চিরন্তন সত্য বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যখন কোনো ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য দেখব, অর্থাৎ যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যগুলা কিন্তু চিরন্তন সত্য। ঠিক আছে, এই ক্ষেত্রে টেন্সের আমরা পরিবর্তন করব না। এখন চলে আসো পার্সন কিভাবে চেঞ্জ করতে হয় আমরা শিখি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। আমরা উদাহরণের সাথে দেখব। যেমন এখানে ডিরেক্ট ন্যারেশনের একটি এক্সাম্পল আছে, কামাল সেড টু মি আই অ্যাম ইল। এখন ইনডিরেক্টে কিভাবে এই পার্সন চেঞ্জ হয়েছে? আমরা কিন্তু পার্সন, কোন জায়গার পার্সন চেঞ্জ করব? রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ করব, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে পার্সনগুলো আছে সেগুলো চেঞ্জ করব। তো এখানে দেখো ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট ন্যারেশনে আই হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সনের 3টা রূপ থাকতে পারে। আমরা জানি আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, যেটি সাবজেক্টিভ ফর্মে আছে। আই এর অবজেক্টিভ ফর্ম মি এবং পজেসিভ ফর্ম হচ্ছে মাই। উই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আস এবং পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। তো এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন আমরা পরিবর্তন করব প্রথম অংশের সাবজেক্টের সাথে, অর্থাৎ কামালের সাথে। কামাল হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কি শিখলাম? ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচের আমরা চেঞ্জ করব প্রথম অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট আছে কামাল, কামালের প্রোনাউন হচ্ছে হি, তাই আমরা আই এর পরিবর্তে বসাবো হি। এখন আমরা শিখব সেকেন্ড পার্সন কিভাবে চেঞ্জ করতে হয়। আবার আমরা এক্সাম্পল নিয়ে আসছি। এখানে দেখো রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে পার্সন আছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমরা জানি ইউ একমাত্র শব্দ যেটি সেকেন্ড পার্সন, এটি সাবজেক্টিভ ফর্মে আছে। এর অবজেক্টিভ ফর্মও ইউ এবং পজিটিভ ফর্ম ইয়োর। তো রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন থাকলে সেটি আমরা চেঞ্জ করব প্রথম অংশের অবজেক্টের সাথে। অবজেক্ট এখানে আছে মি। ইউ এর পরিবর্তে যখন আমরা মি বসাবো, সেটি সাবজেক্টের স্থানে নিয়ে আসার কারণে এটি হয়ে যাবে আই, অর্থাৎ মিটি অবজেক্টের স্থানে ছিল, তাই মি অবজেক্টিভ ফর্মে আছে। এটাকে যখন আমরা ইউ এর পরিবর্তে সাবজেক্টের স্থানে নিয়ে এসেছি, সেটা পরিবর্তন হয়েছে আই। তো এই হলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন চেঞ্জ করার নিয়ম। ফার্স্ট পার্সন প্রথম অংশের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন প্রথম অংশের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, শুধু ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে।
এখন চলে আসো টেন্স পরিবর্তনের নিয়ম। কোন টেন্স থাকলে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে কোন টেন্স থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে কোন টেন্স হবে সেটা আমরা দেখে নিই। আমি একটি চার্ট দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, টেন্স কোন জায়গার টেন্স চেঞ্জ করব, অর্থাৎ রিপোর্টেড স্পিচের, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেই অংশটা আছে সেই অংশের টেন্স চেঞ্জ করব। তো ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসব। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসব। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে আসব। দেখো, এটা মনে রাখা খুবই সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরবর্তীতে দেখো, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চলে আসবে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসবে। লাস্টের যে দুইটা আছে পাস্ট পারফেক্ট, সেটা কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থেকে যাবে। শুধু পার্সনের চেঞ্জ হবে, টেন্সের চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ লাস্টের যে দুইটা টেন্স আছে সেখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এখন চলে আসো মডেল অক্সিলারিজ পরিবর্তনের নিয়ম, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে কোন মডেল অক্সিলারি থাকলে সেটা ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে পরিবর্তন হবে সেটা আমি বলছি। তো এটার একটা চার্ট আছে, দেখো। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে, এগুলো কিন্তু আমি রিপোর্টেড স্পিচের মধ্যে এই জিনিসগুলো থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে, সেগুলো আমাদেরকে ইনডিরেক্টে চেঞ্জ করতে হবে। তো শ্যাল অথবা উইল থাকলে আমরা উড বসাবো, ক্যান থাকলে কুড বসাবো, মে থাকলে মাইট বসাবো, মাস্ট থাকলে হ্যাড টু, এবং হ্যাভ টু থাকলে হবে হ্যাড টু। এই ছিল মডেল অক্সিলারি পরিবর্তনের নিয়ম। এই মডেল অক্সিলারি এভাবে চেঞ্জ করে নিতে হবে। এখন দেখো, কিছু শব্দ আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় পরিবর্তন করতে হয়, সেই ওয়ার্ডগুলোর চার্ট আমি দিয়ে দিচ্ছি। দেখো, রিপোর্টেড স্পিচের মধ্যে ডিরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে তাহলে সেটা ইনডিরেক্টে দ্যাট হবে, দিজ প্লুরাল ফর্মে থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, দাস থাকলে সো হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার। এরকমভাবে লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এভাবে চেঞ্জ হবে। এই ছিল কমন এবং বেসিক নিয়ম যেগুলো আমি আলোচনা করেছি। এখন আমি চলে যাব সেন্টেন্স ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হয়। তো এখানে ডিরেক্ট ন্যারেশন আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? সাধারণ বর্ণনামূলক বাক্য। এখানে আছে কামাল said to me I shall do the work. কামাল said to me I shall do the work. এটাকে আমরা চলো ইনডিরেক্ট করি। প্রথমেই বসাই কামাল। কামালের পর অ্যাসার্টিভ সেন্টেন্সে said to এর পরিবর্তে আমরা কি বসাবো? told. said to এর পরিবর্তে আমরা বসাবো told। তারপর টু প্রিপোজিশন আর থাকবে না, told এর পর টু হয় না, আমরা বসাবো মি। তারপর কি করব? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসাবো। এখন চলে আসো রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচে পার্সন আছে আই, তো পার্সন আই হচ্ছে ফার্স্ট পার্সন, আর আমরা জানি ফার্স্ট পার্সন চেঞ্জ হয় প্রথম অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে কামাল আর কামালের প্রোনাউন হচ্ছে হি, তাহলে আমরা আই এর পরিবর্তে বসাবো হি। ফার্স্ট পার্সন ছিল আই আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় প্রথম অংশের সাবজেক্টের সাথে অর্থাৎ
কামালের সাথে চেঞ্জ হবে, কামালের প্রোনাউন হি, আমরা হি বসিয়েছি। এখন দেখো শ্যাল আছে, আমরা মডেল অক্সিলারি পরিবর্তনের নিয়ম শিখেছিলাম যে শ্যাল অথবা উইল থাকলে আমরা বসাবো উড। তারপর কি আছে, ডু দ্য ওয়ার্ক। তো যেহেতু উড আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ টেন্স চেঞ্জ হয়ে গেছে, শ্যাল পাস্ট ফর্ম উড, এখন আর ভার্বের কোনো চেঞ্জ হবে না, মেইন ভার্ব ডু থেকে যাবে, কারণ মডেল অক্সিলারির পর মেইন ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো আমরা ডু বসিয়ে দিলাম, বাকি অংশ লিস্ট আপ। এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো কমন অথবা বেসিক নিয়মের বাইরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সট্রা কি নিয়ম শিখেছি, সেড টু এর পরিবর্তে আমরা বসাবো টোল্ড, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে বসাবো দ্যাট। এই এখন চলে যাই আমরা পরবর্তী নিয়মে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু প্রশ্ন করি, কোশ্চেন করি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে WH ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেই দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো আমরা প্রথমেই উদাহরণের সাথে দেখে নিই কিভাবে চেঞ্জ করতে হবে। এখানে ডিরেক্ট সেন্টেন্স আছে, ফাদার সেড টু মি, আর ইউ রিডিং নাও। এখানে দেখো আর ইউ রিডিং নাও ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচে আছে, এবং এটি কিন্তু WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তো চলো আমরা এটাকে ইনডিরেক্ট করি। তো যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, অতএব আমরা এখানে সেড টু এর পরিবর্তে ব্যবহার করব আস্কড। তাহলে ফাদার সেড টু এর পরিবর্তে ব্যবহার করব আস্কড, তারপর মি। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসিয়েছিলাম, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH যুক্ত না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো ইফ। ঠিক আছে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে থাকবে না, সেটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। এবং কমন রুলস তো আছেই যে পার্সন চেঞ্জ করতে হয় আর টেন্স চেঞ্জ করতে হয়। তাহলে তিনটা জিনিস অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, পার্সন চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে। এখন অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে গেলে কিভাবে নিয়ে আসবা, দেখো এখানে আছে আর ইউ রিডিং নাও, আর ইউ ভার্ব প্রথমে, সাবজেক্ট পরে। এটা হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার, যে প্রথমে ভার্ব থাকে তারপর সাবজেক্ট থাকে, প্রথমে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট। তা আমরা কি করব, সাবজেক্টটাকে পার্সন চেঞ্জ করে আগে নিয়ে আসব, আর ভার্বটাকে টেন্স চেঞ্জ করে সাবজেক্টের পরে নিয়ে যাব। তাহলেই কিন্তু আমাদের অ্যাসার্টিভ ফর্মেও চলে আসবে, টেন্সেরও চেঞ্জ হয়ে যাবে, আবার পার্সনেরও চেঞ্জ হয়ে যাবে। তাহলে পার্সন অর্থাৎ সাবজেক্টটিকে শুরুতে নিয়ে আসতে গেলে এখানে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমরা জানি ইউ সেকেন্ড পার্সন প্রথম অংশের অবজেক্টের সাথে চেঞ্জ হয়। তো প্রথম অংশের অবজেক্ট হচ্ছে মি, আর মি যখন আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসব হয়ে যাবে আই। তো আমরা পার্সন চেঞ্জ করে শুরুতে নিয়ে এসেছি। এখন এখানে ভার্ব আছে আর ইউ রিডিং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হবে আই এর সাথে আর আছে, হবে ওয়াজ, তারপর রিডিং, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ হয়, পাস্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ হয়। তারপর দেখো কিছু শব্দ আছে বলেছিলাম যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে চেঞ্জ হয়, সেখানে নাও ছিল, তো নাও থাকলে ইনডিরেক্টে হয় দেন। তারপর ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিব না। কেন দিব না? কারণ আমি আগেই বলেছি যে ইন্টারোগেটিভের স্ট্রাকচারে রাখা যাবে না, আমরা সেটাকে অ্যাসার্টিভে নিয়ে আসবো। যেহেতু অ্যাসার্টিভে নিয়ে আসবো সেহেতু কোশ্চেন মার্কও দেওয়া যাবে না। তো এই হলো WH ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। এখন চলে আসো WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করবে। এখানে আছে মিলন সেড টু মি, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, হোয়ার WH যুক্ত কোশ্চেন। তাহলে চলো এটা কিভাবে আমরা ইনডিরেক্ট করব জেনে নেই।
তো দেখো এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেড টু এর পরিবর্তে আস্কড হবে, মিলন আস্কড মি। তারপর দেখো এর আগের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ বসিয়েছিলাম, যেহেতু সেটা WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল না, কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু WH যুক্ত, অতএব আমরা WH প্রোনাউনটিই বসাবো। ঠিক আছে, WH ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ বসাবো, আর WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেই WH প্রোনাউনটি থাকবে সেটি বসাবো। তো আমরা বসিয়ে দিলাম, এখানে হোয়ার ছিল, এখানে হোয়ার আমরা বসিয়েছি। এখন আসো পার্সন চেঞ্জ করতে হবে আর টেন্স চেঞ্জ করতে হবে আর অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। এখানে পার্সন হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, আর আমরা জানি সেকেন্ড পার্সন প্রথম অংশের অবজেক্টের সাথে চেঞ্জ হয়, মি। মি যখন সাবজেক্টের স্থানে আসবে তখন হয়ে যাবে আই। তারপর দেখো ডিড ইউ গো ইয়েস্টারডে, অর্থাৎ ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, টেন্স পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসিয়েছি আই, তারপর হচ্ছে হ্যাড, পারফেক্ট টেন্স যেহেতু পাস্ট পারফেক্ট, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গান। তারপর দেখো ইয়েস্টারডে, আমরা শিখেছিলাম না কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হয়, ইয়েস্টারডে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে। তো এই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। তো আমরা কমন নিয়ম বা বেসিক নিয়মের বাইরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি এক্সট্রা নিয়ম শিখলাম? সেড টু থাকলে আমরা বসাবো আস্কড, দ্যাট হবে না। WH ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা মাঝখানে বসাবো ইফ, WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা WH প্রোনাউনটিই বসাবো, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। আমরা পরবর্তী রুলসে চলে যাই, ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেই সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চলো আমরা শিখে নেই। এখানে দেখো ডিরেক্ট সেন্টেন্স আছে, পলক সেড টু হামিদ, প্লিজ ল্যান্ড মি ইয়োর প্যান। প্লিজ ল্যান্ড মি ইয়োর প্যান, অনুরোধ করছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স এটি। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি আগে বলেছি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানো হয়ে থাকে, সেহেতু আমরা ইনডিরেক্ট করার সময় আদেশ, উপদেশ, অনুরোধ অনুসারে শব্দগুলো বসাবো। যেমন এখানে আছে সেড টু, সেড টু এর পরিবর্তে আমরা দেখো একটা চার্ট দেখাচ্ছি, সেড টু এর পরিবর্তে যখন অনুরোধ বোঝাবে আমরা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবো, যখন আদেশ বোঝাবে তখন আমরা সেড টু এর পরিবর্তে অর্ডার্ড বসাবো, আর যখন উপদেশ বোঝাবে তখন অ্যাডভাইসড, এবং প্রস্তাব বোঝালে প্রপোজড বসাবো। তো এখানে দেখো রিপোর্টেড স্পিচে প্লিজ ল্যান্ড মি ইয়োর প্যান, এটা অনুরোধ করছে, অতএব আমরা বসাবো পলক রিকোয়েস্টেড হামিদ, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবো। ঠিক আছে, এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে না, তাহলে রিপোর্টিং ভার্ব এরপর কি হবে? টু বসবে, আর টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্ব আছে ল্যান্ড, তো আমরা টু এর পর ল্যান্ড বসিয়ে দিব। তারপর আছে মি, হয়ে যাবে হিম। কিভাবে হলো? মি ফার্স্ট পারসন, চেঞ্জ হয়েছে প্রথম অংশের সাবজেক্টের সাথে, সাবজেক্ট হচ্ছে পলক, পলক এর প্রোনাউন হি, কিন্তু মিটা ছিল অবজেক্টিভ ফর্মে, তাই আমরা হিটাকেও অবজেক্টিভ ফর্মে বসিয়েছি হিম। তারপর আছে ইয়োর, সেকেন্ড পারসন, চেঞ্জ হবে হামিদের সাথে, হামিদের প্রোনাউনও হি, কিন্তু ইয়োর আছে পজিটিভ ফর্মে, তাই আমরা হি এর পজিটিভ ফর্ম হিজ বসাবো। তারপর প্যান, ফুল স্টপ। দেখেছো কত সহজ ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। এখন চলে আসো আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে লেট আস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ডিরেক্ট আছে, স্টুডেন্ট সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক। এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে প্রস্তাব বোঝাচ্ছে। ছাত্রীরা আমাকে বলল চলো আমরা একটি পিকনিকের আয়োজন করি। লেট আস, চলো আমরা অ্যারেঞ্জ ফর এ পিকনিক, একটি পিকনিকের আয়োজন করি, প্রস্তাব দিচ্ছে, তার মানে এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা লেট আস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট করব কিভাবে? দেখো
যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে হবে স্টুডেন্টস প্রপোজ টু মি, বসালাম। তারপর কি হবে দেখো, এর আগের সেন্টেন্সে আমরা কিন্তু দ্যাট বসাইনি, কিন্তু লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট হবে, ঠিক আছে। তারপর দেখো লেট আস, আস হচ্ছে এখানে সাবজেক্ট, লেটের পর অবজেক্টিভ ফর্মে সাবজেক্ট থাকে, তাহলে আস হচ্ছে সাবজেক্ট, আস ফার্স্ট পারসন, চেঞ্জ আস হচ্ছে ফার্স্ট পারসন। এখানে দেখো আস ফার্স্ট পারসন, আমি আগে বলেছি যে ফার্স্ট পারসন প্রথম অংশের সাবজেক্টের সাথে চেঞ্জ হয়, কিন্তু এখানে লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, চলো আমরা একটি পিকনিকের আয়োজন করি, এখানে কিন্তু যে বলছে এবং যাকে বলছে উভয়কে বোঝাচ্ছে যে চলো আমরা উভয় মিলে পিকনিকের আয়োজন করি। তার মানে এখানে প্রথম অংশের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এবং আমি মিলে সাবজেক্ট হবে উই, আমরা। আর যদি স্টুডেন্ট সেড টু হিম অন্য কোনো প্রোনাউন হতো মি এর পরিবর্তে, তাহলে হতো সাবজেক্ট দে, কিন্তু যেহেতু এখানে মি বলেছে আমরা সাবজেক্ট বসাবো উই। তারপর একটা জিনিস মনে রাখতে হবে যে লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর হবে শুড, আর শুড মডেল অক্সিলারি, এরপর ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না, তাহলে যা আছে তা বসিয়ে দিব অ্যারেঞ্জ ফর এ পিকনিক, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেছে। এখন আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি, এটিও লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা লেটাস যুক্ত সেন্টেন্স না, অর্থাৎ লেট আস থাকলে আর লেট আস, আস এর পরিবর্তে অন্য কোনো প্রোনাউন থাকলে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে আমরা শিখে নিই। বেশি একটা পার্থক্য না, দেখলেই তোমরা বুঝবা। ইনডিরেক্ট সেন্টেন্স দেখো, এখানে দেখো হি সেড টু মি লেট মি গো, আমাকে যেতে দাও, অনুরোধ করছে, তাহলে কি হবে হি রিকোয়েস্টেড মি। তারপর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব দ্যাট বসবে, আর লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে। তো আমরা দ্যাট বসালাম। এখানে দেখো লেট মি, মি হচ্ছে সাবজেক্ট, লেটের পর সাবজেক্ট অবজেক্টিভের ফর্মে বসে, মি ফার্স্ট পারসন চেঞ্জ হবে হি এর সাথে, তাই আমরা হি বসালাম, অর্থাৎ প্রথম অংশের সাবজেক্টের সাথে। তারপর দেখো লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টের পর শুড বসিয়েছিলাম, কিন্তু লেট এরপর আস এই পারসন ছাড়া অন্য যে কোনো পারসন যদি থাকে, যেমন লেট মি, লেট হিম, লেট দেম, তাহলে আমরা বসাবো সাবজেক্টের পর মাইট। আর মাইট একটা মডেল অক্সিলারি, তারপর ভার্বে কোনো টেন্সের চেঞ্জ হবে না, গো, শেষ। তাহলে নর্মালি টু বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে, লেট আস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে এবং সাবজেক্টের পর শুড, আর লেট আস বাদে লেটের সাথে অন্য কোনো প্রোনাউন দিয়ে সেন্টেন্স থাকলে সেখানে সাবজেক্টের পর মাইট বসবে। তাহলে আমরা এক্সট্রা নিয়ম কি শিখলাম, টু বসবে, টু এর পর ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট হবে, লেটাস যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পর শুড হবে, আর লেটাস ছাড়া অন্য কোনো প্রোনাউন দিয়ে সাবজেক্ট থাকলে সেটার পর মাইট হবে। তারপরের নিয়মে চলে যাই, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানে অত্যাধিক আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ বোঝায় সেই ধরনের বাক্যকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে চলো আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো শিখে নিই। এখানে আছে দ্য ক্যাপ্টেন সেড হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ান, আমাদের টিম জয়ী হয়েছে। এখানে দেখো হুররে একটা শব্দ আছে যার পর একটি এক্সক্লেমেশন মার্ক আছে, তো হুররে আনন্দ বোঝাচ্ছে, আবার এক্সক্লেমেটরি মার্ক আছে, অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, যেটি দেখে আমরা বুঝতে পারি সহজেই যে সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এটা আমরা ইনডিরেক্ট করব। দেখো এখানেও দ্য ক্যাপ্টেন সেইড, এখানে সেইডের পরিবর্তে কি বসাবো আমরা, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স অত্যাধিক আনন্দ বোঝালে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় অথবা ওয়ান্ডার, আর দুঃখ বোঝালে সরো। তো যেহেতু হুররে আনন্দ বোঝাচ্ছে
তাই আমরা লিখব দ্য ক্যাপ্টেন এক্সক্লেইমড উইথ জয়। তারপর মাঝখানে দ্যাট বসবে। এখন দেখো আওয়ার টিম হ্যাজ ওয়ান, এটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? আওয়ার টিম আওয়ার ফার্স্ট পারসন চেঞ্জ হবে দ্য ক্যাপ্টেনের সাথে, আওয়ার টিম অর্থাৎ দ্য ক্যাপ্টেন অর্থাৎ ক্যাপ্টেনের টিম, তাহলে আওয়ার টিম হয়ে যাবে দেয়ার টিম। হ্যাজ ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে হ্যাজ এর পরিবর্তে হবে হ্যাড ওয়ান। ঠিক আছে? এখন আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো। এর আগের সেন্টেন্সে শুধু হুররে এই শব্দটা দিয়ে প্রকাশ করছিল যে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যেই ডিরেক্ট সেন্টেন্সটা আমি দেখাচ্ছি, এখানে দেখো হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, পুরো স্ট্রাকচারটাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব? আমরা ইনডিরেক্ট করতেছি, দেখো যেহেতু এটাও একটা বিস্ময় প্রকাশ করছে, তাই আমরা লিখব এক্সক্লেইমড দ্যাট, অথবা আনন্দের কারণে তুমি লিখতে পারো ইউ এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, অথবা সংক্ষেপে ইউ এক্সক্লেইমড দ্যাট। তো এটা লিখলাম, লেখার পর হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, রিপোর্টেড স্পিচটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারটি আর রাখিনি, অ্যাসার্টিভে নিয়ে এসেছিলাম, ঠিক তেমনিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সও অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবা? তোমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে নিয়ে এসেছো। যেমন হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ এ ভেরি হ্যাপি নিউজ। এভাবেই তো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি করো? এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসো। হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ এ ভেরি হ্যাপি নিউজ। তাহলে ন্যারেশনের মধ্যে আর সেটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, যে ওখানে পার্সন চেঞ্জ হতো না, টেন্সের চেঞ্জ হতো না, কিন্তু এখানে পার্সনের চেঞ্জ করতে হবে, টেন্সের চেঞ্জ করতে হবে। তো হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, এটার অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে ইট ইজ এ ভেরি হ্যাপি নিউজ। তাহলে ইট ইজ এটা প্রেজেন্ট টেন্স, আমাদেরকে এটা পাস্ট টেন্স বানাতে হবে, তাহলে ইজের পরিবর্তে ওয়াজ বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখব ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। তারপর দেখো ইট হচ্ছে পার্সন প্রোনাউন, এটা কোনো চেঞ্জ হবে না, এটা থার্ড পার্সন, আমি আগে বলেছি থার্ড পার্সন চেঞ্জ হয় না। টেন্স চেঞ্জ করেছি, ইজ ছিল ওয়াজ বানিয়েছি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে সেটাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এক্সট্রা কি শিখেছি? রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট হবে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। আর বাদ বাকি কমন নিয়ম তো আছেই, যেমন পার্সন চেঞ্জ করা, টেন্স চেঞ্জ করা, এগুলো সব সেন্টেন্সের ক্ষেত্রেই একটু একটু করতে হবে। এখন হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় এমন বাক্য। তাহলে আমরা ডিরেক্ট ন্যারেশন করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে আসি। এখানে ডিরেক্ট সেন্টেন্স আছে মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এখানে প্রার্থনা করছে মা, তো যেহেতু প্রার্থনা করছে এটি একটি অপটেটিভ সেন্টেন্স, তো এটাকে আমরা ইনডিরেক্ট করি। এখানেও মাই মাদার সেড টু মি, যেহেতু সেড টু আছে, অপটেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো? ইচ্ছা বুঝালে উইশড, প্রার্থনা বুঝালে প্রেইড ফর। তাহলে এখানে আমরা লিখব মাই মাদার প্রেইড ফর মি, তারপর মাঝখানে দ্যাট বসবে। এরপর যেটা করতে হবে, এখানে যে সাবজেক্ট আছে আল্লাহ, সেটাকে শুরুতে নিয়ে আসব। আর তারপর আছে মে থাকলে আমরা জানি মাইট হয়, তাই আমরা মাইট বসিয়েছি। তারপর ব্লেস, মাইট যেহেতু মডেল অক্সিলারি, তারপর ব্লেসই থাকবে, চেঞ্জ হবে না। ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে প্রথম অংশের অবজেক্টের সাথে। প্রথম অংশের অবজেক্ট আছে মি, তাহলে ইউ এর পরিবর্তে আমরা বসাবো অবজেক্টের সাথে চেঞ্জ হয়ে মি। ইউ চেঞ্জ হয়েছে মি এর সাথে, আমরা এখানে মি বসিয়েছি। তো এই হলো সেন্টেন্স ন্যারেশনের নিয়মগুলো। এখন আমরা চলে যাব রুলস অফ প্যাসেজ ন্যারেশন। তার আগে
একটু বলে নেই যে সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের রুলস সেম, মূল নিয়মে কোনো পার্থক্য নেই, শুধু আনুষাঙ্গিক কিছু এক্সট্রা নিয়ম আছে যেগুলো আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে নিয়ম, যে প্যাসেজ ন্যারেশনে প্যাসেজে যে স্পিকার ও লিসেনার থাকবে সেটাকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ কে স্পিকার এবং কে লিসেনার সেটা আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে দেখো, রনি সেড হোয়াট আর ইউ ডুইং, নাথিং সেড জামাল। এখানে রনি সেড, তার মানে রনি হচ্ছে স্পিকার, তাহলে লিসেনার কে? নাই, এই সেন্টেন্সে লিসেনার নাই, তাহলে আমাদের পরের সেন্টেন্সে খুঁজতে হবে লিসেনারকে। এখানে দেখো, নাথিং সেড জামাল, জামাল উত্তর দিচ্ছে কিছুই না, তার মানে জামাল হচ্ছে লিসেনার। তাহলে প্রথম সেন্টেন্সে রনি হচ্ছে স্পিকার আর জামাল হচ্ছে লিসেনার। আর সেকেন্ড সেন্টেন্সে নাথিং সেড জামাল, এখানে জামাল হচ্ছে স্পিকার, জামাল কাকে বলছে? নাথিং, রনিকে, তার মানে রনি হচ্ছে লিসেনার। তো এইভাবে আইডেন্টিফাই করতে হবে, রনি হচ্ছে স্পিকার এবং জামাল হচ্ছে লিসেনার। তো প্রত্যেক সেন্টেন্সেই লিসেনার এবং স্পিকার আইডেন্টিফাই করে লিখতে হয়। পরের নিয়ম, একই বক্তার পর পর একাধিক বক্তব্য বা উক্তি, অর্থাৎ একই বক্তা সে লাগাতার কথা বলে যাবে, তার মাঝখানে অন্য কেউ কথা বলবে না। একই বক্তার পর পর একাধিক উক্তি থাকবে, সেগুলো আমরা কিভাবে উক্তিগুলোকে সংযুক্ত করব সেই নিয়মটা আমরা জেনে নেই। যদি একই বক্তার পরপর উক্তি অ্যাসার্টিভ ফর্মে হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই অ্যাসার্টিভ উক্তিগুলোকে কিভাবে যুক্ত করব? তো প্রথম উক্তির জন্য আমরা টোল্ড ইউজ করব, সেকেন্ড অ্যাসার্টিভ উক্তিটিকে আমরা যুক্ত করব অ্যান্ড অ্যাডেড দ্বারা, থার্ড যে উক্তিটি থাকবে সেটার ক্ষেত্রে আমরা অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্বারা যুক্ত করব সবগুলো উক্তিকে। তো তিনটার বেশি সাধারণত উক্তি থাকে না, যদি থাকে তাহলে মোর ওভার অ্যাডেড, অ্যান্ড এগেইন অ্যাডেড, এভাবে করে আরও যুক্ত করা যেতে পারে। তো আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে দেখো, আফজাল সেড টু মি আই এম প্লেইং ফুটবল, আই উইল রিটার্ন হোম সুন। এখানে দেখো, আই এম প্লেইং ফুটবল এই কথাটি এবং আই উইল রিটার্ন হোম সুন এই কথাটি দুইটাই কিন্তু আফজাল বলেছে, ঠিক আছে? তার মানে আফজাল পরপর দুইটা উক্তি করেছে, একটা হচ্ছে আই এম প্লেইং ফুটবল, তারপরের উক্তিটাও সেই করেছে আই উইল রিটার্ন হোম সুন। তাহলে একই বক্তার পরপর দুইটা উক্তি এবং দুইটাই অ্যাসার্টিভ ফর্মে আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? দেখো এখানে ইনডিরেক্ট করা আছে। দেখো, প্রথম উক্তির জন্য আফজাল টোল্ড মি দ্যাট ইউজ হয়েছে, পরের উক্তির জন্য আমরা যুক্ত করেছি অ্যান্ড অ্যাডেড দ্যাট, ঠিক আছে? দুইটাই আফজালের উক্তি, এর জন্য আমরা অ্যান্ড কনজাংশন দিয়ে অ্যাডেড দ্যাট ইউজ করেছি, আর প্রথমটার জন্য টোল্ড ইউজ করেছি। তো আফজাল টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড রিটার্ন হোম সুন। এখন একই বক্তার পর একাধিক বক্তব্য বা উক্তি সবগুলো অ্যাসার্টিভ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, একই বক্তার পর একাধিক উক্তি কিন্তু বিভিন্ন প্রকার বাক্যের দ্বারা, অর্থাৎ একই ব্যক্তি কথা বলছে কিন্তু কখনো অ্যাসার্টিভ ফর্মে, কখনো ইন্টারোগেটিভ, কখনো ইম্পারেটিভ, সেক্ষেত্রে কি করব? তো ধরে নাও প্রথম উক্তিটি তার অ্যাসার্টিভ ফর্মে, তখন আমরা টোল্ড ইউজ করব। সেকেন্ড উক্তিটি মনে করো ইন্টারোগেটিভ ফর্মে, তখন আমরা যেহেতু একই ব্যক্তির উক্তি আমরা যুক্ত করব অ্যান্ড আস্কড। ইম্পারেটিভ হলে একই বক্তার উক্তির কারণে আমরা যুক্ত করব অ্যান্ড অর্ডার অথবা রিকোয়েস্টেড, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ অনুসারে যেটা বোঝায় সেটা লিখব। অপটেটিভ সেন্টেন্স হলে অ্যান্ড প্রেইড ফর দিয়ে যুক্ত করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে অ্যান্ড এক্সক্লেইমড উইথ জয় অথবা সরো দিয়ে আমরা বক্তার উক্তিগুলোকে যুক্ত করব। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সুমন সেড টু মি I am going to school, will you go with me? এখানে দেখো, I am going to school এটাও সুমনের উক্তি, will you go with me এটাও সুমনের উক্তি। সুমন একসাথে পরপর দুইটা উক্তি করেছে। তো প্রথম উক্তিটি ছিল অ্যাসার্টিভ ফর্মে I am going to school, পরের উক্তিটি ছিল ইন্টারোগেটিভ ফর্মে will you go with me। তো সেই ক্ষেত্রে দুইটা উক্তিকে আমরা কিভাবে যুক্ত করব? দেখো, ইনডিরেক্ট ন্যারেশনে
সুমন টোল্ড মি, প্রথমটা অ্যাসার্টিভ হওয়ার কারণে টোল্ড হয়েছে, সুমন টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। পরের উক্তিটা আমরা যুক্ত করেছি অ্যান্ড আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যান্ড আস্কড মি ইফ আই উড গো উইথ হিম। ঠিক আছে, এভাবে পরপর উক্তি থাকলে একই বক্তার আমাদেরকে যুক্ত করতে হবে। পরের নিয়মে চলে যায় যে রিপোর্টেড স্পিচে যদি ইয়েস অথবা নো দ্বারা আনসার থাকে তাহলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তো ইয়েস দ্বারা আনসার থাকলে ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, নো দ্বারা আনসার থাকলে নো এর পরিবর্তে আমরা রিপ্লাইড ইন দি নেগেটিভ লিখব। যেমন টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? ইয়েস স্যার, সেড দ্য স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট ইয়েস দ্বারা আনসার দিচ্ছে যে হ্যাঁ আমি আমার হোমওয়ার্ক করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট কিভাবে করব ইয়েস এর পরিবর্তে? দেখো, টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। স্টুডেন্ট রিপ্লাই দিচ্ছে, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর পরিবর্তে এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার হয়েছে। পরে দেখো 4 নাম্বার যে নিয়ম, রিপোর্টেড স্পিচে ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি সম্পর্ক সূচক সম্বোধন থাকলে, কোথায় থাকলে? রিপোর্টেড স্পিচে। সেই ক্ষেত্রে এই শব্দগুলোকে আমরা রিপোর্টিং ভার্বের শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ যুক্ত করে লিখব। অর্থাৎ রিপোর্টেড স্পিচে ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে এই শব্দগুলো থাকলে, সম্বোধনসূচক শব্দগুলো থাকলে আমরা সেই শব্দগুলোর সাথে অ্যাড্রেসিং অ্যাজ যুক্ত করে সেটা রিপোর্টিং ভার্বের শুরুতে লিখব। পরের নিয়মে চলে যায়, রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে বাই আল্লাহ, বাই গড থাকলে সেটাও আমরা রিপোর্টিং ভার্বের শুরুতে এনে এর সাথে সোয়ারিং বাই যুক্ত করব। তো রিপোর্টেড স্পিচে বাই আল্লাহ বা বাই গড থাকলে আমরা সেটা ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের শুরুতে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড দিয়ে শুরু করে তারপর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। যেমন হি রিপ্লাইড, বাই আল্লাহ আই উইল নট লিভ দ্যাট হাউস। ইনডিরেক্ট হবে, এখানে দেখো বাই আল্লাহ আছে, ইনডিরেক্ট করার সময় দেখো বাই আল্লাহ আমরা কি বসিয়েছি? সোয়ারিং বাই আল্লাহ। বাই আল্লাহ ইনভার্টেড কমার ভিতরে ছিল, এটাকে আমরা রিপোর্টিং ভার্বের শুরুতে এনে সোয়ারিং বাই আল্লাহ লিখেছি, তারপর বাদ বাকি অংশ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছি। হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। পরবর্তী নিয়ম দেখো, রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরুতে আসবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে সেটাকে কিভাবে শুরুতে আনতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, প্রেজেন্ট পার্টিসিপল বলতে ভার্ব প্লাস আইএনজি কে বোঝায়। ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বোঝায়, তার সাথে আরও কিছু ওয়ার্ড যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়। এখানে উদাহরণ দেখো, আর ইউ ব্রাদার্স asked the mistress of the house turning to the dervishes। এখানে দেখো টার্নিং এর সাথে আইএনজি যোগ আছে, টার্নিং এর সাথে আইএনজি যোগ আছে, তার মানে টার্নিং টু দ্য dervishes হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এটাকে আমরা কিভাবে শুরুতে আনবো দেখো, ইনডিরেক্ট ন্যারেশনে টার্নিং টু দ্য dervishes the mistress of the house। ডিরেক্টে ছিল মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য dervishes, ইনডিরেক্টে হয়েছে টার্নিং টু দ্য dervishes the mistress of the house। অর্থাৎ মিস্ট্রেস অফ দ্য হাউস পরে চলে গেছে আর টার্নিং টু দ্য dervishes প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরুতে চলে এসেছে। তারপর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড ইফ দে ওয়্যার ব্রাদার্স, যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয় সেভাবেই করা হয়েছে। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে সেটাকে শুরুতে আনতে হবে, আর দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস যিনি বক্তা স্পিকার তাকে পরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আগে আসবে, যিনি স্পিকার তাকে পরে নিয়ে যেতে হবে। যেমন এখানে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস পরে চলে গেছে আর টার্নিং টু দ্য dervishes শুরুতে চলে এসেছে। তো এখানে টার্নিং টু দ্য dervishes শুরুতে এসেছে, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস পরে চলে গিয়েছে। পরের নিয়ম 7 নাম্বার, রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ ফর্মে কিন্তু শেষে কোশ্চেন মার্ক, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কোশ্চেন মার্ক, অর্থাৎ সেন্টেন্সের গঠন অ্যাসার্টিভ ফর্মে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া। সেই ক্ষেত্রে আমরা কি করব?
দেখো এখানে একটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি, she said to me you have remembered how she looked all these years। এইখানে এই সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ ফর্মে, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স। এটা ইনডিরেক্ট আমরা যখন করেছি সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক দেওয়া, তার মানে সে এখানে আশ্চর্য প্রকাশ করছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কোশ্চেন মার্ক থাকে তার মানে বুঝতে হবে যে এখানে আশ্চর্য প্রকাশ করছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে বিং সারপ্রাইজড কথাটি লিখে নিব, রিপোর্টিং ভার্বের শুরুতে বিং সারপ্রাইজড কথাটি লিখব, তারপর রিপোর্টিং ভার্ব শুরু করব, ঠিক আছে। আর ডিরেক্ট ন্যারেশনে সেন্টেন্সটি অ্যাসার্টিভ ফর্মে থাকা সত্ত্বেও যেহেতু কোশ্চেন মার্ক আছে, সেহেতু আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মেই, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে না, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মেই চেঞ্জ করব, শুধুমাত্র শুরুতে বিং সারপ্রাইজড কথাটি লিখে নিতে হবে। যেমন এখানে ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ শি লুকড অল দোজ ইয়ার্স, যেভাবে ইন্টারোগেটিভের নিয়মে করতে হয় সেভাবেই কিন্তু এখানে ইনডিরেক্ট করা হয়েছে। নাম্বার 8, রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন এই ধরনের শব্দ থাকলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে একসাথে লিখতে হয়, আলাদা আলাদা লিখতে হবে না। যেমন ডিরেক্ট আছে হি সেড টু মি থ্যাংক ইউ, এই দুইটা অংশকে ইনডিরেক্টে আমরা হি থ্যাঙ্কড মি একসাথে করেছি। তারপর দেখো হি সেড টু মি কংগ্রাচুলেশন, এই দুইটা অংশকে আমরা ইনডিরেক্টে হি কংগ্রাচুলেটেড মি একসাথে করেছি। পরের নিয়মে দেখো রিপোর্টেড স্পিচে যদি গুড বাই, গুড নাইট থাকে তাহলে সেটাও রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে একসাথে লিখতে হবে। এখানে গুড বাই, গুড নাইট দ্বারা বিদায় জানানো হচ্ছে, তাই একটি শব্দ যুক্ত করতে হবে। যেমন হি সেড টু মি গুড বাই, তোমাদেরকে লিখতে হবে হি বেইড মি গুড বাই, যেহেতু বিদায় জানানো হচ্ছে এই বেইড শব্দটি যুক্ত করতে হবে। আর রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে একসাথে লিখতে হবে, হি সেড টু মি গুড বাই, হি বেইড মি গুড বাই। তারপর দেখো রিপোর্টেড স্পিচে যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিদায় জানাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু উইশ করা বোঝাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল, অর্থাৎ আপনার সকাল শুভ হোক, উইশ করছে। সেই ক্ষেত্রে আমরা বেইড শব্দ ইউজ করব না, আমরা ইউজ করব যেমন এখানে আছে হি সেড টু মি গুড মর্নিং, আমরা ইউজ করব উইশড, হি উইশড মি গুড মর্নিং। বিদায় জানালে হি বেইড মি গুড বাই, উইশ করলে অর্থাৎ গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বোঝালে হি উইশড মি গুড মর্নিং। তো এই ছিল প্যাসেজ ন্যারেশনের রুলস, আনুষঙ্গিক রুলস। আর সেন্টেন্স ন্যারেশনে যে রুলসগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে মূল নিয়ম, যেই নিয়ম তোমাদের প্যাসেজ ন্যারেশনেও অ্যাপ্লাই করতে হবে। তো মূল নিয়মে প্যাসেজ ন্যারেশন এবং সেন্টেন্স ন্যারেশনের কোনো পার্থক্য নেই, আনুষঙ্গিক নিয়মগুলো আমি এখানে বর্ণনা করেছি। তোমরা যারা প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিস দেখতে চাও, প্র্যাকটিস 1 সম্বলিত প্যাসেজ ন্যারেশনের যে ভিডিওটি আছে সেটি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই উপরের ভিডিওর উপরের ডান পাশে আই বাটনে যে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করো, তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা আমাদের ভিডিওটি বারবার দেখো আর নিয়মগুলো বোঝার চেষ্টা করো। পরবর্তীতে আমরা এই রুলসগুলো নিয়ে প্র্যাকটিস নিয়ে আসব এবং তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন কিভাবে প্র্যাকটিক্যালি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি ন্যারেশনের রুলস নিয়ে এবং পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেখানে আমরা প্র্যাকটিস অর্থাৎ বিভিন্ন এক্সাম্পল সহকারে তোমাদেরকে সেই রুলসগুলোর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।